ইদানিং বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছেন, বিশেষ করে মা। যতই বলি আমি তো তোমাদের একমাত্র সন্তান, আমাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত কেন? বাবা কিছু না বললেও মার সাপ কথা, মেয়ে সন্তান সময় মতো বিয়ে দিতে না পারলে সমাজে নানা রকম কথা ওঠে। তাছাড়া তুই তো বলেছিলিস গ্র্যাজুয়েশন না করে বিয়ে করব না। এখন তোর তো রেজাল্ট বেরিয়ে গেছে, ভালোভাবে পাসও করেছিস, এবার আর কোনো অজুহাত দিলে তো হবে না। আমরা অন্তত ছেলে দেখা দেখিটা শুরু করি। এমন না তো আজ দেখলাম কাল তোর বিয়ে দিয়ে দিলাম। এটা একটা সময় সাপেক্ষ, পছন্দ অপছন্দের ব্যাপার, তুই কিন্তু না করিস না। আমি যে কেন অপারক সে তো আর মা বাবাকে বলতে পারছি না। আসলে আমি আমার বন্ধু হৈমন্তী স্কুল মাস্টার দাদা গৌতমের সাথে আজ 3 বছর প্রেম করছি। আজ থেকে 2 বছর আগে আমি গৌতমকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু গৌতম বলেছিল গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তারপর বিয়েটা করা যাবে। কেননা বিয়ে একবার হয়ে গেলে নানা কারণে পড়াশোনার ক্ষতি হয়। তাছাড়া প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, মাঝ রাস্তায় সেই স্বপ্ন ভেঙে বেরিয়ে আসা উচিত নয়। তোমার গ্র্যাজুয়েশনটা করা থাকলে যদি কোনো দিন তুমি মনে করো নিজে কিছু করবে, তখন তো চেষ্টাটা অন্তত করতে পারবে। সেদিন গৌতমের কথাটা ভালো লেগেছিল, আরও ভালো লেগেছিল গৌতমের মানসিকতাটা বুঝতে পেরে। বাড়িতে যে গৌতমকে বিয়ে করব সেটা বলার উপায় নেই, কেননা বাবা প্রেমের বিয়ে মানেন না, তাই তিনি গৌতমকে পছন্দ করবেন না। মার বলা কথাগুলো ভেবে বেঁকে না বসে মাকে বলে দিলাম, ঠিক আছে তোমরা দেখো, তবে পাত্র আমার পছন্দ না হলে কিন্তু বিয়ে করব না বলে মনে মনে হাসতে লাগলাম। আজ পাত্রপক্ষ বাবা, ছেলে আর ছেলের ভগ্নিপতি আমাকে দেখতে এসেছে। সামনে সেন্টার টেবিলের উপর ট্রেতে 3 কাপ চা রাখা আছে। হালকা ঝুঁকে আমি চায়ে চিনি মেশাতে মেশাতে পাত্রকে বললাম, ক চামচ চিনি দেব? পাত্র বলল 1 চামচ। প্রায় সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন করলাম, আপনার নামটা যেন কি? সে বলল রঞ্জিত। বললাম, আমার নাম তৃষ্ণা, নিন চা শেষ করুন। রঞ্জিতের সামনে আমি যতটা শান্ত হয়ে বসে আছি, আদৌ আমি তত শান্ত নই। আমাদের আলাদা কথা বলার সুযোগ দিয়ে চলে যাওয়ার সময় মা বলে গিয়েছিলেন, তুই কিন্তু এই সরল ছেলেটাকে প্যাঁচে ফেলবি না। অন্য সময় হলে মাকে একটা ভেঙচি কেটে দিতাম, কিন্তু তখন ভদ্রতার বেশ ধরে সবার সামনে চুপচাপ বসে থাকতে হয়েছে আমাকে। পাত্রপক্ষ চলে যাওয়ার কিছুক্ষণ পর মা ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, ছেলে পছন্দ হয়েছে তোর? আমি বললাম, হ্যাঁ হয়েছে। মা যথেষ্ট উৎফুল্ল হয়ে বললেন, সত্যি? আমি শাড়িটা চেঞ্জ করতে করতে বললাম, এভাবে বারবার জিজ্ঞাসা করলে আমি কিন্তু কনফিউজড হয়ে যাব মা। মা নিজেকে সংযত করে নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে। বাবা আমার ঘরে আসলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি জানতাম এই ছেলেকে তোর অপছন্দ হবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ের ডেট ফিক্সড করছি বলে বাবা চলে গেলেন। রাতে শুয়ে গভীর মনোযোগ দিয়ে একটা বই পড়ছিলাম, কিন্তু মনোযোগে বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। গৌতমের ফোনের যন্ত্রণায় বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। ও প্রান্ত থেকে গৌতম বলল, কাল আমার ছুটি আছে, দেখা করা যাবে? বললাম, ঠিক আছে, কাল সকাল 11টার সময় পুরনো ব্যাংকের সামনে। উত্তরে গৌতম থ্যাঙ্কস বলে ফোনটা কেটে দিল। ঠিক 11:05 টোটো থেকে নামতে গিয়ে দেখি পুরনো ব্যাংকের সামনে গৌতম দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে বললাম, খুব খিদে পেয়েছে, চলো কিছু টিফিন করে নেই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। গৌতম বলল, তুমি কি খাবে? হেসে বললাম, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। গৌতম বলল, তাহলে আমিও খাবো, চলো সামনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে খেতে হঠাৎ খেয়াল করলাম গৌতম আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু ইতস্তত বোধ করে বললাম, খাবারগুলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? সে বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। গম্ভীর হয়ে বললাম, হ্যাঁ জানি, ব্রেকআপের দিন সবাইকে এমন অন্যরকম সুন্দর লাগে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে গৌতম চোখ কুঁচকে বলল, মানে? আমি খাওয়া শেষ করে হাত মুছতে মুছতে বললাম, গতকাল আমাকে দেখতে এসেছিল, পছন্দ হয়েছে ওদের, খুব তাড়াতাড়ি হয়তো বিয়ের ডেটও ফিক্সড হয়ে যাবে। গৌতম অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি? আমাদের এতদিনের সম্পর্ক। ওকে কথা শেষ করতে না দিয়ে বললাম, যখন তোমাকে বিয়ে করতে বলেছিলাম তখন তো তুমি করনি, এখন বাড়ি থেকে চাপ সৃষ্টি করছে, আমি কি করব বলো?
আর তাছাড়া বাবা তোমাকে মোটেই পছন্দ করবে না, সেটা তুমি ভালো করেই জানো। এখন আমার সামনে এছাড়া আর কিছু করার নেই। তাহলে আমার সাথে এতদিন কি করেছো তুমি? ফাঁকা রেস্টুরেন্টের মধ্যে গৌতম একটু জোরেই বলে বসলো কথাটা। আমি আস্তে করে বললাম, প্রেম করেছি। গৌতম এবার একটু রেগে গিয়ে বলল, বিয়ে করার ইচ্ছা না থাকলে প্রেম করেছো কেন? আমি আবার আস্তে বললাম, তোমাকে ভালোবাসি তাই। গৌতম নিজের এক হাত দিয়ে কপালটা টিপতে টিপতে বলল, আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না তৃষ্ণা। বুঝতে হবে না, যা বলছি মন দিয়ে শোনো। আমার সাথে এখন থেকে আর কোনো যোগাযোগ রাখবে না। তুমি নিজে খাওয়া দাওয়া ঠিক মতো করবে, নিজের যত্ন নেবে। এখন আর কোনো রিলেশনশিপে না গিয়ে সরাসরি বিয়ে করে ফেলো, ঠিক আছে? আমি আসছি তাহলে। চলে আসার সময় আমি আর পিছন ফিরে তাকালাম না। আমার মন বলছে গৌতম এখনও আমার পথের দিকে চেয়ে আছে। কষ্ট যে আমারও হচ্ছে, ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আসলে আমি আবেগ অনুভূতিগুলো ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারি না বলে কেউ আমাকে বুঝতে পারে না, গৌতম ছাড়া। কি জানি গৌতমও কি আমাকে ঠিকঠাক বুঝতে পেরেছে? ও কি বুঝতে পারছে আমার কষ্টটা? বাড়ি এসে শুনলাম আগামী সোমবার আমার এঙ্গেজমেন্ট। মাকে শর্ত জুড়ে দিলাম, এঙ্গেজমেন্টে শুধু জ্যাঠারা আর পিসিমণি ছাড়া কেউ থাকতে পারবে না। আর এঙ্গেজমেন্টটা যেন ঘরোয়াভাবে হয়, নয়তো আমি আমার মত পাল্টে ফেলবো। মা প্রথমে রাজি না হলেও পরে ঠিক রাজি হয়ে গেল। ঘরে এসে ফ্রেশ হয়ে বন্ধু মৌমিতাকে ফোন করে বললাম, কাল সকাল সকাল যেন আমাদের বাড়ি চলে আসে, সারাদিন আমার সঙ্গে থাকতে হবে। মৌমিতা আমার অন্যতম বেস্ট ফ্রেন্ড। আমার যখনই মন খারাপ হয় ওকে আমাদের বাড়িতে ডেকে নিই। ওর সাথে আড্ডা দিলে মনটা ফুরফুরে হয়ে যায় একদম। এর মধ্যে গৌতম একবার ফোন করেছিল, কিন্তু আমি রিসিভ না করে এঙ্গেজমেন্টের ডেটটা ওকে মেসেজ করে জানিয়ে দিয়েছি। রাতে ঘুম আসছে না একদম। 3 বছরের একটা সম্পর্ক এক নিমেষে শেষ করে দেওয়া মুখের কথা নয়। আমার ভিতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে তা আমি ছাড়া কেউ জানে না। গৌতম নিশ্চয়ই আমাকে ছলনাময়ী ভাবছে। কিছু করার নেই, আমার বাবা কখনই আমাদের প্রেমের সম্পর্ক মেনে নেবেন না। যদিও গৌতম ভালো চাকরি করে, কোনো মেয়ের বাবাই তাকে প্রত্যাখ্যান করবে না, শুধু আমার বাবা বাদে। আসলে আমার বাবা প্রেমের বিয়েতে আদৌ বিশ্বাসী নন, কারণ ছোট কাকা 2 বছর ধরে প্রেম করে বিয়ে করার পর 4 বছর যেতে না যেতে তাদের ডিভোর্স হয়ে যায়। সেই থেকে বাবার ধারণা, দীর্ঘদিন ধরে প্রেম করে বিয়ে করার পর সেই সম্পর্কে আর কিছু দেওয়ার থাকে না। অবশেষে এঙ্গেজমেন্টের দিন ঘনিয়ে এলো। আমার শর্ত অনুযায়ী জ্যাঠা জেঠিমা ও পিসিমণি আর আমার কয়েকজন বান্ধবী ছাড়া কোনো আমন্ত্রিত অতিথি ছিল না। আজ দ্বিতীয়বার রঞ্জিতের সঙ্গে আমার দেখা হলো। অবশ্য এর মধ্যে শুধু ফোনে 2-1বার কথা হয়েছে। পাত্রের বাবা মা ছাড়াও পাত্রপক্ষের সাথে বেশ কয়েকজন অতিথি এসেছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আংটি পরানোর সময় হলে আমি একটু সময় চেয়ে নিলাম সবার কাছে। তারপর রঞ্জিতকে প্রশ্ন করলাম, আপনি অপর্ণাকে বিয়ে করলেন না কেন? অপর্ণার নাম শুনে রঞ্জিত একটু চমকে গিয়ে রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছে। রঞ্জিতকে চুপ থাকতে দেখে আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? উপস্থিত সবাই কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বাবা বললেন, কি হয়েছে রে মা, অপর্ণাকে? তুই কি কিছু বলতে চাইছিস? হ্যাঁ বাবা, শুধু বলতে না, প্রমাণ করতে চাইছি। তোমাদের পছন্দ করা পাত্র একজন খুনি। এবার সবাই বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে গেল। মা এগিয়ে এসে বললেন, কি বলতে চাইছিস, পরিষ্কার করে বল। রঞ্জিতের বাবাও একই কথা বললেন। তারপর আমি একের পর এক বলতে শুরু করলাম। শোনো তাহলে, এই ভদ্রলোক 2 বছর আগে অপর্ণা নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তারপর সেই মেয়ে কনসিভ করলে রঞ্জিত তার দায় অস্বীকার করে। তারপর অপর্ণা অ্যাবর্শন করতে বাধ্য হয়। আমি দুঃখিত, এতগুলো গুরুজনদের সামনে আমাকে এই ধরনের আপত্তিকর কথা বলতে হচ্ছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। রঞ্জিতের মতো ভালো মানুষদের মুখোশের আড়ালে আবডালে নয়, লোক সম্মুখে প্রকাশ করতে হয়। একটা ভ্রূণ হত্যা করা কি খুনের দায় নয় বাবা? শুধু তাই নয়, এই ঘটনার পর আরও কয়েকজনের সাথে একই কাজ করে, প্রেমের নামে একের পর এক প্রতারণা করেছে। শুধু রঞ্জিতের মা প্রতিবাদ জানালেন, তোমার মুখের কথা আমরা বিশ্বাস করতে যাব কেন? প্রমাণ দেখাও। আমি জানি প্রমাণ ছাড়া কথাগুলো কেউ বিশ্বাস করবে না, তাই প্রমাণ আমার সাথেই আছে। পাশের ঘর থেকে অপর্ণা ছাড়াও আরও 2জনকে নিয়ে এলাম আর বললাম,
তোমরা ছবিগুলো দেখাও। আরও একজন আছে, সে ব্যক্তিগত কারণে আসতে পারেনি, আপনারা চাইলে তার সাথে ফোনে কথা বলে নিতে পারেন। সব ছবি আর মেসেঞ্জারের চ্যাট দেখে রঞ্জিতের বাবা মার চোখ ছানা বড় হয়ে গেল। অনেক চাপাচাপির পর রঞ্জিত সব স্বীকার করে নিল। অপর্ণা আমার অনুমতি নিয়ে মনের জ্বালা মেটানোর জন্য রঞ্জিতকে কষে একটা থাপ্পড় মারল। অপর্ণার দেখা দেখি বাকিরাও এগিয়ে গেল। রঞ্জিতের বাবা মাথা নিচু করে বসে রইল। একের পর এক থাপ্পড় খেয়ে মুখোশ উন্মোচনের অপমানে অপমানিত হয়ে মাথা নিচু করে সবার সামনে দিয়ে হেঁটে চলে গেল রঞ্জিত। সবাই চলে যাওয়ার পর বড় পিসিমণি আমাকে জিজ্ঞেস করলেন, রঞ্জিতের ব্যাপারে তুই এত কিছু জানলি কি করে? আয়েস করে বসে বলতে শুরু করলাম। সেদিন মৌমিতা এসেছিল বাড়িতে। ওকে বলেছিলাম রঞ্জিতের ছবি দিয়ে কয়েকটা গার্লস গ্রুপে পোস্ট করবি। আজকালকার ছেলেদের কোনো বিশ্বাস নেই। ঘটক তো শুধু পারিবারিক বৃত্তান্ত নিয়ে আসতে পারে, চারিত্রিক বৃত্তান্ত আমাদেরই যাচাই করতে হবে। আমি মৌমিতাকে বলেছিলাম তুই পাত্রী চাই বলে পোস্টটা করবি আর বলবি ইনবক্সে যোগাযোগ করতে। তারপর সেই পোস্টের কমেন্ট বক্স থেকেই এই মেয়েগুলোকে পাওয়া, ওদের সাথে যোগাযোগ করে পুরো ঘটনাটা জানতে পারি। আসলে ব্যাপারটা হচ্ছে ভালো খারাপ সব মানুষের মধ্যেই আছে, শুধু একপাক্ষিকভাবে বিচার করলে হয় না। আজ আমার সাথে যা হয়েছে একই ঘটনা একটা ছেলের সাথে ঘটতে পারে। এই যুগের ছেলেমেয়েরা কেউ কারো চেয়ে কম নয়। ছেলেদের মধ্যে যেমন রঞ্জিত আছে, মেয়েদের মধ্যেও এমন ভদ্র মুখোশধারী কেউ না কেউ আছে। আমরা সবাই যদি চোখ কান খোলা রেখে একটু সচেতন থাকি তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। সব শোনার পর বাবা হতাশ হয়ে বললেন, ঘটকের উপর আমি আর ভরসা রাখতে পারছি না। তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস মা। না না বাবা, আমার কোনো পছন্দ নেই। আমি তো জানি তুমি এসব মেনে নেবে না, তাই কোনো রিলেশনে জড়াইনি এখনও। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। খুব ভোরে ঘুম থেকে উঠে গৌতমকে ফোন করে বললাম, তোমার সাথে এখনই দেখা করতে চাই, রবীন্দ্র সৈকতে চলে এসো, আমিও যাচ্ছি। ফ্রেশ হয়ে আমি যখন রবীন্দ্র সৈকতে পৌঁছালাম সেখানে গৌতমকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়লাম। তারপর বুকে এলোপাতাড়ি কিল ঘুষে মেরে বললাম, কীরকম প্রেমিক তুমি? প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি হাত পা গুটিয়ে বসে আছো। গৌতম আমাকে থামানোর চেষ্টা করতে করতে বলল, কি করব শুনি? তোমার বাবার সঙ্গে গিয়ে ঝগড়া করব? আমি তোমার ফিরে আসার অপেক্ষাতেই ছিলাম। খানিকটা শান্ত হয়ে আমি জানতে চাইলাম, মানে আমি জানতাম তুমি ফিরে আসবে, যেভাবেই হোক এই দেখাদেখির পর্ব তুমি বানচাল করে দেবেই। আমি অভিমানে সুরে বললাম, কিভাবে জানতে? আসলে আমার থেকে ভালো তোমাকে আর কে বুঝবে বলো? গৌতম হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি কি মনে করে আমাকে এখানে আসতে বললে? বললাম, তোমাকে কদিন দেখিনি, তাই সকাল সকাল ছুটে এলাম। তোমাকে খবরটা দেব আর বলবো আমাদের বাড়িতে তুমি একজন ঘটক পাঠাও। বিয়ে বানচালের সব কাহিনী শুনে গৌতম বলল, কিন্তু তোমার বাবা যখন জিজ্ঞেস করলেন তোমার কোনো পছন্দ আছে কি না, তখন তুমি আমার কথা বললে না কেন? সিম্পল, পরে কোনো সমস্যা হলে যাতে ফ্যামিলির ঘাড়ে দোষ চাপাতে পারি। সত্যি তুমি পারো বটে। ঠিক আছে, চিন্তা করো না, কাল পরশুর মধ্যে আমার পাঠানো ঘটক চলে যাবে তোমাদের বাড়ি। 4 দিন পর বাবা এসে আমাকে বললেন, ঘটক আর একটা প্রস্তাব নিয়ে এসেছেন, এই নে ছবি, এটা তোদের ওই গার্লস গ্রুপে পাঠিয়ে দেখ তো মা, কোনো ঝামেলা আছে কি না। গৌতমের ছবিটা হাতে নিয়ে মনে মনে ভাবতে লাগলাম, একে নিয়েই তো আমার যত ঝামেলা। সরাসরি তো আর বাবা রাজি হবেন না, তাই ঘুরপথে 4-5 দিন পর বাবাকে বলবো কোনো অসুবিধা নেই, এদের আসার কথা বলতে পারো। শুনছিলেন আজকের গল্প বিয়ের কথা, কলমে সুপ্রিয় ভট্টাচার্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।